কেন্দ্রমুখী বল রিলেটেড সুন্দর একটা কনসেপ্টের একটা প্রবলেম। তো এটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে অনেক সার্কাসে তোমার এটা দেখানো হয়। সেটা হচ্ছে একটা ধরো বৃত্তাকার একটা তোমার গর্ত থাকে, তো সেখানে হচ্ছে তোমার বাইক নিয়ে ঘুরতে থাকে আর কি। তো এখানে ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, ফ্রিকশন ফোর্স, দুইটার কম্বাইনেশন। ঠিক আছে, তো আমি কন্টিনিউয়াসলি এভাবে বিভিন্ন টপিকের ওপর তোমার অধ্যায়ভিত্তিক ভিডিও বানায় তোমার প্লে লিস্ট তৈরি করতেছি। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তো চলো আমরা এই ম্যাথটা একটু দেখি এটা কি আসলে। তো এখানে হচ্ছে আমরা ইকুয়েশনগুলো বের করব। তো এখানে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা ধরো সার্কুলার একটা পথের তোমার জাস্ট পোর্শন, ঠিক আছে। এটা সম্পূর্ণ পথটা এখানে নেওয়া হয়নি, এখানে হচ্ছে পোর্শনটা নেওয়া হয়েছে। তো এখানে এইভাবে তোমার বৃত্তাকার একটা পথে বাইক নিয়ে ঘুরতেছে। তো এখানে তোমার এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। তো ঘোরার জন্য নিশ্চয়ই কেন্দ্রমুখী বল লাগবে, তো সেটা কোথা থেকে আসে? তো প্রথমত এই বাইকটা, এই যে তলটা আছে, সারফেসটা আছে না, এখানে একটা কিন্তু ক্রিয়া দিচ্ছে। তো আমাদের হচ্ছে এই বাইকের উপর বলটা নিতে হবে। তো এই তলটা নিশ্চয়ই বাইককে একটা প্রতিক্রিয়া দেবে, অর্থাৎ আমি যদি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা বলি, এটা হচ্ছে এই বাইকটা প্রথমত এই তলে একটা কিন্তু ক্রিয়া দেবে, ঠিক আছে। সেটাকে যদি আমরা আর বলি, তো এই তলটাও তো নিশ্চয়ই বসে থাকবে না, তলটাও সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে, অর্থাৎ এই বাইকের উপর একটা তল বরাবর একটা প্রতিক্রিয়া থাকবে, সেটা হচ্ছে আর। তো এটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো এখানে তোমার সেটা কেন্দ্রমুখী হবে, ঠিক আছে। অর্থাৎ কেন্দ্র বরাবর যাবে জিনিসটা, মানে একটু যদি তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, কঠিন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার তলে একটা ক্রিয়া দেবে আর, ওই তলটা আবার প্রতিক্রিয়া দেবে আর, এবং সেটা অবশ্যই কেন্দ্রমুখী হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু এই বাইকের ওপর বলগুলো নিয়ে কাজ করতে হবে, তো আমরা এই বলটা বাদ দিলাম। তো আমাদের শুধুমাত্র হচ্ছে এই বাইকের ওপর যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর, ঠিক আছে। এটা গেল। এখন এই বাইকে কি আর কোনো ফোর্স আছে? আর কোনো ফোর্স আছে কাজ করতেছি কিনা দেখো তো। তো এখানে আর একটা ফোর্স আছে, সেটা হচ্ছে নিচের দিক বরাবর। আমি যদি বলি বাইক এবং মানুষ টোটাল তাদের ভর হচ্ছে এম, তো নিচের দিক বরাবর তোমার একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এমজি, ঠিক আছে। এই দিক বরাবর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এমজি পরিমাণ কাজ করবে। আর কোনো বল আছে? অবশ্যই আর একটা বল আছে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো তোমরা হঠাৎ করে শুনতে কেমন লাগতে পারে যে আসলে স্থিতি ঘর্ষণ কেন? কারণ এখানে তো একটা মোশনে আছে, জিনিসটা তো বাইকটা তোমার একটা গতিতে ঘুরতেছে, হ্যাঁ। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যেদিকে মোশন সেদিকে তোমার গতি ও ঘর্ষণ কাজ করতে পারে, কিন্তু কোনো একটা দিকে যদি তোমার জিনিসটা স্থির থাকে, কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে যদি জিনিসটা স্থির থাকে, তো ওই দিক বরাবর হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ কাজ করবে, যদি সেখানে ঘর্ষণ বল থাকে আর কি। তো আমরা যেহেতু ধরে নিচ্ছি যে এখানে ঘর্ষণ বল আছে, তো তোমরা একটা জিনিস দেখো, বাইকটা এই দিক বরাবর একটা মোশনে চলছে, কিন্তু উপরে নিচে কিন্তু বাইকটার কোনো গতি নাই, ঠিক আছে। অর্থাৎ উপরে নিচে বাইকটা তোমার স্থির আছে। তাহলে আমি বলতে পারবো উপরে নিচে তোমার কোনো যেহেতু গতি নেই, তার মানে এখানে একটা তোমার ঘর্ষণ বল কাজ করতেছে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, কারণ কোনো গতি নাই, এটাই হচ্ছে মূল কারণ। এখন তুমি স্থিতি ঘর্ষণের দিকটা কোন দিকে দিবা, সেটা হচ্ছে এই বস্তুটা কোন দিকে গতিপ্রাপ্ত হবে, মানে তোমার জিনিসটা কল্পনা করো, সেটা হচ্ছে এমজি এর কারণে বস্তুটা কিন্তু নিচের দিকে নামার একটা প্রবণতা অনুভব করে, কিন্তু তুমি জানো স্থিতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলগুলো কাজ করে গতি যেদিকে বা যেদিকে হওয়ার উপক্রম হয় তার বিপরীতে। তাহলে এই দিক বরাবর যেহেতু নামার একটা উপক্রম হয়, তাহলে এখানে তোমার যে স্থিতি ঘর্ষণটা আছে সেটা কাজ করবে উপরের দিক বরাবর। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখানে স্থিতি ঘর্ষণ সেটা হচ্ছে এফএস, ঠিক আছে, এফএস। আর এখানে এখন যদি আমি ইকুয়েশনগুলো লিখি, ঠিক আছে, আর এটা ঘোরার জন্য তোমার কি লাগতেছে বলো তো? ঘোরার জন্য তোমার একটা কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল হচ্ছে তোমার একটা ডিমান্ড ফোর্স, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রয়োজন। তো এটাকে তোমার যোগান দিতে হবে। তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে কি? কেন্দ্রমুখী বলের যোগানটা এখানে দিচ্ছে তোমার আর, ঠিক আছে, শুধুমাত্র আর। অর্থাৎ আমরা লিখতে পারি আর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই এই ব্যাসার্ধটা যদি তোমার স্মল আর হয় সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটা সমীকরণ। দেন এফএস হচ্ছে এমজি, কারণ উপরের দিক বরাবর কিন্তু কোনো মোশন নাই,
তার মানে এফএস এমজি কে ক্যান্সেল আউট করতেছে, এফএস হচ্ছে আমার এমজি, ঠিক আছে। তো এফএসটাকে আমরা কি লিখতে পারি, যদি আমি বলি যে এই বাইক আর এই সারফেসের মধ্যে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে আমার মিউএস। তো এখানে আমি এটা লিখতে পারি, সেটা হচ্ছে এফএস হচ্ছে মিউএস ইন্টু ওই তলের উপর প্রতিক্রিয়া, মানে ওই তল বাইকটাকে কত প্রতিক্রিয়া দিচ্ছে সেটা হচ্ছে আর। তো আমরা লিখতে পারি মিউএস আর হচ্ছে তোমার এমজি এর পরিমাণ, ঠিক আছে, এমজি এর পরিমাণ। তো এই দুইটা হচ্ছে তোমার এই কেসে তোমার সমীকরণ। তো আমরা যদি কোনোভাবে যদি ভিটা বের করতে চাই, তাহলে আমি এখানে আর কত বের হয় এখান থেকে বের করে দেখি, আর হচ্ছে আমার এমজি বাই মিউএস। তো এই জিনিসটা আমি এখানে বসাবো, ঠিক আছে, এমজি বাই মিউএস, এইটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তো এম এম ক্যান্সেল আউট, তো ভি হচ্ছে আর জি, ঠিক আছে, ভি হচ্ছে আর জি বাই মিউএস এর উপর রুট। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভি, অর্থাৎ কত বেগে ঘুরতে হবে, ঠিক আছে, কত বেগে ঘুরতে হবে এটাই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা আমরা যেটা বের করি সেটা কিন্তু মিনিমাম কন্ডিশন, অর্থাৎ এর থেকে কম বেগে ঘুরলে জিনিসটা এখানে না থাকবে না, মানে এর থেকে কম বেগে যদি আমরা এখানে ঘুরি না তাহলে জিনিসটা কিন্তু পড়ে যাবে, এর থেকে বেশি বেগে ঘুরলে কিন্তু কাজ হবে, অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম। এর থেকে বেশি বেগে ঘুরলে আমরা কি হতে পারবো, এখানে তোমার জিনিসটা ঘুরতে পারবে, ঠিক আছে, ঘুরতে পারবে। তো আশা করি তোমরা ম্যাথটা সুন্দরভাবে বুঝেছো। তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।